ভীষণভাবে মানসিকভাবে আমি বিধ্বস্ত। না, আমরা বিশ্বাস করি না এটা। কেন বিশ্বাস করছেন না? প্রায় 40 কি 50 বছর ধরে দেখছি। আমি ওর তো বয়সে বড়। আমরা এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেইও। আর আমরা ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস হয় না স্যার। তন্ময় ভট্টাচার্য বরানগর এলাকার কিন্তু ভগবান, এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ। তন্ময় ভট্টাচার্য কিন্তু এলাকার গার্জিয়ান, এমনটাই কিন্তু বলছে সাধারণ মানুষ। তন্ময় ভট্টাচার্য এরকম কাজ করতে পারে না, এমনটাই কিন্তু বলছে সাধারণ মানুষ। আপনাদেরকে সেই সমস্ত ভিডিও ফুটেজ এলাকার আশেপাশের অনেক মানুষের সাথে, প্রায় জোনা 10-12 মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে তন্ময় ভট্টাচার্য এই কাজটা করতে পারে না। তিনি রামকৃষ্ণ মিশনের ফার্স্ট বয় ছিলেন এবং তিনি কেন তার পরিবারের এমন কেউ এরকম কাজ করতে পারে না। আমরা সরাসরি তন্ময় বাবুর সাথেই কথা বলবো। আসলে সত্য কখনো চাপা থাকে না, সত্য কিন্তু তার সময় মতো ঠিক একদিন বেরিয়ে আসবে, যে কোনো ভাবেই সত্যটা বেরিয়ে আসবে। আর ঠিক সেই সত্য খুঁজে বার করার দায়িত্বটা বোধহয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের। সেই সত্য খুঁজতেই কিন্তু আজ আমরা এই মুহূর্তে রয়েছি লাল দুর্গের সৈনিক, প্রবীণ সৈনিক তন্ময় ভট্টাচার্যের বাসভবনে। সোজাসুজি চলে যাব তন্ময় ভট্টাচার্যের কাছে, তিনি কি বলছেন আমরা শুনবো। এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, আমরা সেই তথ্য আপনাদের দেখাবো। মেন্টালি খুবই স্ট্রং। আমি গত 4 বছর ধরে সাংবাদিকতা করছি, 4 বছরের বেশ কিছু সময়। 2020 থেকে আমি সাংবাদিকতা করি এবং অনেক অনেক লড়াই গেছে। কখনো কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করিনি। কেউ আমার চেয়ে বয়সে 2-3 বছর সিনিয়র, আমিও বহুদিন সঙ্গে চিনি। আমি এই গলিতেই বাড়ি আমার, কিন্তু তার বাড়িতে বহু চ্যানেল লোক এসছে, ছেলে মেয়ে সবই। আমরা আজ পর্যন্ত এরকম কোনো রিপোর্ট পাইনি আজ পর্যন্ত। তাহলে তো আমাদের কানে আগেই আসতো। এই ধরনের ব্যাপার আমরা কোনো বিশ্বাসই করি না। এটা পুরোটাই কনস্পিরেসি আমার মনে হয়। এটা ঘটানো হয়েছে ব্যাপারটাকে। সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ ছিল, আমি গতকাল ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই এবং সকালে যাই। এর আগেও অনেকবার এরকম হয়েছে, উনি ইয়ার্কি করেন। আমরা পাড়াতে ছোটবেলা থেকে দেখছি, আমার তো মনে হয় না উনি এরকম করতে পারেন। আমরা খুবই গভীরভাবে মিশেছি, গভীরভাবে দেখেছি। ওনার থেকে এটা আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি না, বা উনি এটা করেছেন বলে আমরা মনে করি না। ইয়ার্কির ছলে উনি ওরকম অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে ওনার খুব গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। অভিযোগটা গুরুতর, কিন্তু অভিযোগটার মধ্যে সারবত্তা আদৌ আছে কিনা এটা একটা প্রশ্ন তুলে দেয়। কারণ ভদ্রমহিলা বলেছেন উনি নাকি বারংবার অ্যাবিউজ হয়েছেন। যিনি বারংবার অ্যাবিউজ হন তিনি আবার কেন তার কাছেই আসবেন ইন্টারভিউ নিতে? এবং আমরাও ওনাকে বহুদিন ধরে দেখছি। উনি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব বলে নয়, প্রতিবেশী হিসেবেও ওনার সম্পর্কে এরকম কোনো অভিযোগ কখনো আগে ওঠেনি। তাই আমাদের কাছে এটা পুরোটাই একটা কষ্টকল্পিত মনে হচ্ছে এবং এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তো আজকে আমি যখন বলছি না, আমি বলতে বলতে আমি রীতিমতো কাঁপছি, কিন্তু আমি 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 এরকম নয়। আমার ফোনটা হয়তো কাঁপছে, আপনারা বুঝতে পারছেন, আমার হাত আরে কাঁপছে। না, আমরা তো ওকে ছোটবেলা থেকে জানি, ও তো আমার পাশের বাড়িতেই থাকে। আমি ওকে খুব ছোটবেলা থেকে জানি। ও রামকৃষ্ণ মিশনের ফার্স্ট বয় ছিল। একটা ছেলে, লেখাপড়া জানা ছেলে, সে এরকম কাজ করতে পারে এবং ওর পলিটিক্যাল ক্যারিয়ার অনেক পুরনো, ছোটবেলা থেকে। আর যেদিনকে এই ঘটনা হয়েছে সেদিনকে ওর বাড়িতে ওর দাদার বৌদি ছিল, ওর বউ ছিল, ওর ছেলের বউ ছিল, ওর নাতনি ছিল, আরো বাড়িতে কাজের লোক ছিল। তার মধ্যে থেকে এই জিনিস ঘটানো আমরা কেউ ওটা বিশ্বাস করি না। প্লাস এতদিনের ক্যারিয়ারে আমরা বললাম তোকে আমি ছোটবেলা থেকে চিনি একদম। এইরকম কোনো ইনসিডেন্ট আজ অব্দি ওদের তো ওদের পরিবারেরও কারোর এরকম ইয়ে নেই। আমার কোলে বসে পড়েন আজকে। এই ধরনের অভিযোগ আমরা মানিও না এবং সম্পূর্ণটাই ভিত্তিহীন। নেওয়ার আগেই উনি যখন আমার কোলে বসে পড়েন তখনই আমি ওনাকে বলি যে এগুলো করবেন না, আমার পছন্দ না। আমি তাও পোলাইটলি ওনাকে বলি যে এগুলো আমি পছন্দ করি না। যেই খবরটা শুনেছেন এটা পুরো আমরা ভিত্তিহীন কথা, এটা আমরা মানিও না, বিশ্বাস করিও না, কোনোদিনও করবও না কোনোদিনও। আমি আর পারলাম না, এটা আমাকে বলতেই হলো। আমি কথা বলার সত্যি বলতে কি অবস্থায় নেই।
দেখুন, আমরা ছোট থেকে ওনাকে দেখছি, ঠিক আছে, কি অভিযোগ জানি না, কিন্তু যতটুকু জানি উনি আমাদের এলাকায় গার্জিয়ানের মতো লোক, ঠিক আছে, সবটাই উনি, সব ব্যাপারে উনি থাকেন, সমস্ত ব্যাপারে পার্টিসিপেট করেন। এখন কি অভিযোগ আছে না আছে সেটা তো না যে অভিযোগ এসছে সেটা কি উনি করতে পারেন বলে মনে হয়? দেখুন, আমার তো মনে হয়। তন্ময়বাবু, আপনার সম্পর্কে একটা অভিযোগ এসছে যে আপনি বোধহয় কারোর কোলে বসে পড়েছেন, কি বলবেন? একটা পরিকল্পিত কুৎসা, দুর্ভাগ্যজনক মিথ্যাচার। ভদ্রমহিলা আগে অন্তত 15 বার আমার বাড়িতে এসেছেন, এবং গত রোববার যখন এসেছিলেন এই জানলাটা, দুটো জানলা খোলা ছিল, এই দরজাটা খোলা ছিল, এই দরজাটা খোলা ছিল। আমার বড় বৌদি এই দরজাটায় দাঁড়িয়েছিলেন আমি যখন এই ঘরে আসি। আমাদের বাড়িতে যিনি বাসন মাজেন সেই ভদ্রমহিলা, তিনি এই এখান থেকে দেখতে পাচ্ছেন না, এই কোনাটায় কলটা, সেই কলটায় বসে বাসন মাজছিলেন। জানলা খোলা থাকলে সব আওয়াজ তার কানে যায়। আমার উল্টো দিকের বাড়ির গৃহবধূ মৌসুমী, ও ওদের কোলাপসিবল গেটের সামনে দাঁড়িয়ে ছিল, যেখান থেকে জানলাটা খোলা থাকলে আমার ঘরটা দেখা যায়। আমার দরজার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, ওর নাম শুভাশিস সেনগুপ্ত। ও আমার পেছনের বাড়িতে থাকে। ও রোজ সকালে আমার বাড়িতে আসে, আজকেও এসছে, গতকালও এসছে, তার আগের দিনও এসছে। ও আমার বাড়িতে এসে রোজ সকালে গণশক্তি, আনন্দবাজার দুটো খবরের কাগজ পড়ে, এবং তারপরে পড়া হয়ে গেলে বা অন্য কেউ এসে গেলে পরে ন্যাচারালি ও ঘর থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে রাস্তার এইটুকু জায়গার ভিতরেই হাঁটাচলা করে। ওর একটি ছোট ছেলে আছে, দুটি ছেলে। ছোট ছেলেটিকে নিয়ে এই জায়গাটাতেই পায়চারি করে, রোজই ডেলি কাজে। মানে এটা ওই দিন করেছে তা না, আপনি যদি কাল সকালে আছেন কালকেও দেখবেন এটা করছে। ফলে এইটা হচ্ছে পরিবেশ। এই পরিবেশের ভিতরে ভদ্রমহিলা, তিনি এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হলেন। ফেসবুক লাইভে বললেন অতীতে বহুবার হয়েছেন, সতর্কতা অবলম্বন করলেন না, তার ক্যামেরা বন্ধ থাকলো। মানে সবটা মিলে গল্পটাকে বানানোর চেষ্টা যতটা জোরদার হয়েছে, গল্পটা তত নিখুঁত হয়নি। তবু আমি বলছি, অত্যন্ত বাচ্চা একটি মেয়ে, আমি ওর সামাজিক জীবনের কোনো ক্ষতি হোক আমি চাই না। ও নিজের ভুল বুঝতে পারুক, আর পুলিশ তদন্ত করুক। একেবারে ঠিক তাই। এই এলাকাটা কিন্তু কলোনি এলাকা, এবং বারবার এলাকার মানুষ কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছে, এবং আমরা কথা বলেছি এলাকার মানুষের সাথে, যে এখানে একটা ঘটি পড়লেও আওয়াজ হয়। আর সেই কলোনি এলাকাতে এরকম একটা ঘটনা ঘটে গেল, এবং মেয়েটি আপনার থেকে এরকম ব্যবহার পেয়ে সে বারবার আপনার এখানে কেন আসছে, তাই না? না, ওকে জিজ্ঞেস করুন না দরজা খোলা ছিল কিনা, জানলাগুলো খোলা ছিল কিনা, এই দরজাটাও খোলা ছিল কিনা, জিজ্ঞেস করুন না। এই যে দরজাটা খোলা থাকলে আপনি দরজার দিকে তাকালে দেখতে পাবেন রাস্তা দিয়ে যে মানুষ যাচ্ছে সব মানুষের চোখ আমার ঘরে পড়ছে। এবং প্রায়শই এটা হয়, জানলা যখন খোলা থাকে তখন যদি আমি কোনো ইন্টারভিউ দিই, দু চারজন মানুষ এই জানলার সামনে দাঁড়িয়ে 1-2 মিনিট এই ইন্টারভিউটা শোনেন। প্রায়শই এটা হয়। আমার বাড়িতে যারা যারা ইন্টারভিউ নিতে এসেছেন তারা সকলেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। 1-2 মিনিট দাঁড়িয়ে শুনলেন, বা কোন চ্যানেল দেখলেন, যা হয় ক্যামেরা ট্যামেরা দেখলে সাধারণ মানুষের একটা আকর্ষণ, আবার দেখে বেরিয়ে চলে গেলেন। প্রায়শই হয়। তো গত রোববার দিনও হয়েছে। তো হঠাৎ তারপরে 4.5 ঘন্টা বাদে উনি একটা ফেসবুক লাইভ করলেন, এবং সেই ফেসবুক লাইভ করার সময় উনি ট্রমাটাইজড, ওনার হাত কাঁপছে। তাহলে উনি ইন্টারভিউটা নিলেন কি করে? ওই রকম হাত কাঁপা অবস্থায় ইন্টারভিউ নেওয়া যায়? বুম কাঁপবে তো। বুম তো ওর হাতে ছিল, আমার হাতে না তো। তাহলে বুমটা তো ঠক ঠক করে কাঁপবে। না, তিনি বলছেন যে আমি আমার কাজ করতে এসেছিলাম, আমি কাজটাকে বজায় রেখেছি, আমি শান্তি মাথায় বাড়ি ফিরেছি, তারপর যা করার করেছি। হ্যাঁ, তো এতখানি 4.5 ঘন্টা বাদে যে এতটা ট্রমাটাইজড, সে শান্ত মাথায় 4.5 ঘন্টা থাকতে পারলো। আপনি বলতে চাইছেন 4.5 ঘন্টা কি করে থাকলো? আপনার বাড়ি থেকে বেরিয়েই তো বড়নগর থানা, তাহলে সে বড়নগর থানায় কেন গেল না? সেটা তো আমি কালকেও বলেছি, বহুবার বলেছি। 5 মিনিটের ডিস্টেন্স বড়নগর থানা, আর যে পথেই ও বেরোক ওকে বড়নগর থানার পাশ দিয়ে যেতে হবে। যে বড়নগর থানায় ও সন্ধ্যে 7টার সময় এফআইআর করেছে, সেই বড়নগর থানার পাশ দিয়েই 10টা 40-এ আমার বাড়ি থেকে বেরিয়ে 10টা 45, 46, 48-এর ভিতর সেই বড়নগর থানায় ক্রস করেছে। এবং আপনার বাড়ির আশেপাশে তো প্রচুর বাড়ি রয়েছে, যে কলোনি এলাকা বললে যাকে বলে, তো সুতরাং চিল্লামিল্লি করলে বাড়ি যেখানে অনেক লোকজনও চলে আসতো। যে কেউ তো খুবই স্বাভাবিক। আরে চিল্লামিল্লির দরকার নেই, ওর ক্যামেরাম্যান তো ছিল।
আমি ওর কোলে বসে পড়েছি, ওর ক্যামেরাম্যানের সঙ্গে একটা ধাক্কা মারবে তো। না, সঙ্গে সঙ্গে এখন তো প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন, এবং স্মার্টফোন প্রত্যেক মানুষের কাছে একটা নয় দুটো করে স্মার্টফোন। ক্যামেরা অন করেনি, তাহলে স্মার্টফোন দিয়ে তো ছবি তুলে নিতে পারতো সঙ্গে সঙ্গে, সেটাও সে তোলেনি। কেন তুললো না? আমারও তো এগুলোই প্রশ্ন, কেন তুললো না? এটা সাংবাদিক, আমার চাইতে তো ভালো বোঝে এসব টেকনোলজি। অর্থাৎ আপনি কি বলতে চাইছেন যে আপনার উপরে এটা একটা চক্রান্ত? আমি বলছি এটা একটি পরিকল্পিত কুৎসা। এই পরিকল্পনাটা চক্রান্ত জাত কি ষড়যন্ত্র জাত সেটা তদন্তের পরে বলবো, তদন্তের আগে বলবো না। এখন বলছি পরিকল্পিত কুৎসা। আমরা কিন্তু এই তদন্তের সাথে রইলাম, তন্ময়বাবুর পাশে রইলাম, সঠিক তথ্য খুঁজে আমরাও বার করব।